বিস্ময়ে মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী, সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর, প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তের মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময় গাথার দোরগোড়ায়। অজানা সেই জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হোসনে মোবারক সৌরভ এবং আমি শুভ আনোয়ার। দর্শক, শুরুতেই বিজ্ঞান ও প্রযুক্তি। মস্তিষ্কের সরাসরি সংকেতকে ডিজিটাল কমান্ডে রূপান্তরিত করার আধুনিকতম প্রযুক্তি ইনভেসিভ ব্রেন কম্পিউটার ইন্টারফেসের সফল ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করল চীন। এর ফলে হাজারো মানুষ তাদের জীবনে দেখছেন নতুন আশার আলো। যারা শারীরিক প্রতিবন্ধকতার কারণে সাধারণ জীবনযাপন থেকে বঞ্চিত ছিলেন, তাদের জন্য এটি আশীর্বাদ। চিকিৎসা বিজ্ঞান এবং প্রযুক্তির দুনিয়ায় আরও এক বিশাল সাফল্যের চূড়ায় পৌঁছালো চীন। মানুষের মস্তিষ্ক ও যন্ত্রের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের এক স্বপ্ন বাস্তবে রূপ দিল দেশটির বিজ্ঞানীরা। সম্প্রতি চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের বিশেষজ্ঞ দল ফুতান বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হুয়াশান হাসপাতাল এবং সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠানের সহযোগিতায় সফলভাবে দেশটি প্রথমবারের মতো ইনভেসিভ ব্রেন কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তির ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করল। এই যুগান্তকারী অর্জন প্রমাণ করল মানুষের চিন্তা বা মন এখন সরাসরি কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারে। মস্তিষ্কের ক্ষমতা ব্যবহার করে পক্ষাঘাতগ্রস্তদের জীবনে নতুন আলো দেখার এই পদক্ষেপ বিজ্ঞান ও মানব সভ্যতার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অর্জনের মাধ্যমে চীন ইনভেসিভ প্রযুক্তিকে ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে নিয়ে আসা বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করল। এর আগে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই এই সাফল্য পেয়েছিল। এই ক্লিনিক্যাল ট্রায়াল ফলাফল ছিল রীতিমতো বিস্ময়কর। ১৩ বছর আগে এক মারাত্মক দুর্ঘটনায় আহত এক ব্যক্তি তার ৪টি অঙ্গের কার্যকারিতাই হারিয়েছিলেন। সেই চীনা ব্যক্তিটির ওপর এই পরীক্ষা চালানো হয়। অস্ত্রোপচারের মাধ্যমে তার মস্তিষ্কে ডিভাইসটি প্রতিস্থাপন করার পর অবিশ্বাস্য হলেও সত্যি মাত্র ২ থেকে ৩ সপ্তাহের সংক্ষিপ্ত প্রশিক্ষণে তিনি শুধুমাত্র তার চিন্তা বা মনের শক্তি ব্যবহার করে সফলভাবে কার রেসিংয়ের মতো ভিডিও গেম খেলতে শুরু করেন। এই আশ্চর্যজনক ইনভেসিভ প্রযুক্তিটি তৈরি করেছে চীনের বিজ্ঞানীরা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে। এই ডিভাইসটি আকারে একটি ছোট কয়েনের মতো, যা অস্ত্রোপচারের মাধ্যমে রোগীর মাথার খুলির একটি পাতলা অংশে প্রতিস্থাপন করা হয়। এই প্রযুক্তির প্রাণ কেন্দ্র হল এর অত্যন্ত নমনীয় নিউরাল ইলেকট্রোডগুলো। এর অগ্রভাগ এতটাই সূক্ষ্ম যে মাত্র ৫ থেকে ৮ মিলিমিটার চওড়া। এটি খুব সামান্য অস্ত্রোপচারের মাধ্যমে এই নমনীয় ইলেকট্রোডগুলো মস্তিষ্কের গুরুত্বপূর্ণ টিস্যুতে প্রবেশ করানো হয়, যেখানে এটি সরাসরি নিউরনের কার্যকলাপ শনাক্ত করতে শুরু করে। এই ক্ষুদে যন্ত্রটি এখন মানুষের মনের ইচ্ছাকে ডিজিটাল কমান্ডে রূপান্তরিত করার ক্ষমতা রাখে। গবেষক চাও চেংতুও এই ইলেকট্রোডগুলোর অবিশ্বাস্য ক্ষমতা তুলে ধরেছেন। তিনি জানান, এই সংযোগকারী ইলেকট্রোডগুলো এতটাই পাতলা যে মানুষের চুলের ১০০ ভাগেরও ১ ভাগের চেয়ে সূক্ষ্ম। তবে এর গঠন অত্যন্ত আধুনিক এবং জটিল। বিশেষ সেমিকন্ডাক্টর প্রযুক্তির মাধ্যমে প্রতিটি ইলেকট্রোডের মাথায় ৩২টি অতি ক্ষুদ্র সেন্সর যুক্ত করা হয়েছে। এই সেন্সরগুলো মস্তিষ্কের টিস্যুর ভেতরে থাকা অত্যন্ত দুর্বল নিউরাল সিগন্যালও নিখুঁতভাবে ধরে ফেলতে পারে। এটিকে বর্তমানে বিশ্বের সবচেয়ে ছোট এবং নমনীয় নিউরাল ইলেকট্রোড বলা হচ্ছে। ইলেকট্রোডটি এত নরম যে এটি বাঁকাতে যে শক্তি প্রয়োজন হয় তা মস্তিষ্কের দুটি নিউরনের নিজেদের মধ্যকার সংযোগ শক্তির প্রায় সমান। এই অসাধারণ নমনীয়তার কারণেই ইলেকট্রোডটি দীর্ঘদিন ধরে মস্তিষ্কের টিস্যুর সঙ্গে খুব সহজে মিশে থাকতে পারে। ফলে শরীর এটিকে বাইরের বস্তু হিসেবে প্রত্যাখ্যান করে না বা এর বিরুদ্ধে কোনো রোগ প্রতিরোধ প্রতিক্রিয়া সৃষ্টি করে না, যা এই প্রযুক্তির দীর্ঘমেয়াদী সফলতার জন্য অত্যন্ত জরুরি। বর্তমানে ব্রেন কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তি প্রধানত 3 ধরনের হয়ে থাকে।
ইনভেসিভ বা অস্ত্রোপচারবিহীন, সেমি ইনভেসিভ এবং ইনভেসিভ। চীনের এই ইনভেসিভ প্রযুক্তির সাফল্য এমন লক্ষ লক্ষ রোগীর জীবনে পরিবর্তন আনতে পারে যারা সম্পূর্ণ স্পাইনাল কর্ড ইনজুরি, 2 হাত হারানো কিংবা অ্যামোমায়োট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিসের মতো রোগে ভুগছেন। গবেষক দলটি আশা করছেন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে 2028 সালের মধ্যে এই সিস্টেমটি বাজারে আসবে। পরবর্তী ধাপে দলটির লক্ষ্য হলো এই রোগীকে একটি রোবোটিক বাহু নিয়ন্ত্রণ করতে সক্ষম করে তোলা, যাতে তিনি কাপের মতো জিনিস ধরতে বা ধরে রাখতে পারেন। এছাড়াও তারা রোবট কুকুর এবং উন্নত বুদ্ধিমান রোবটের মতো আরও জটিল ডিভাইস নিয়ন্ত্রণের মাধ্যমে রোগীদের জীবনযাত্রার সীমানা প্রসারিত করার পরিকল্পনা করেছেন। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। জরায়ুমুখ ক্যান্সার বিশ্বজুড়ে নারী স্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই মরণব্যাধি মোকাবেলায় এবার ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে চীন। প্রথমবারের মতো তারা নিজেদের প্রযুক্তিতে তৈরি 9 ভ্যালেন্ট হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন অনুমোদন দিয়েছে। বিস্তারিত থাকছে আমার করা আরও একটি প্রতিবেদনে। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিশাল সাফল্য অর্জন করল চীন। দেশটির জাতীয় চিকিৎসা পণ্য প্রশাসন সম্প্রতি চীনের প্রথম নিজস্ব প্রযুক্তিতে তৈরি 9 ভ্যালেন্ট হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন অনুমোদন দিয়েছে। এই ভ্যাকসিনটির নাম সেকোলিন 9। ভ্যাকসিনটি যৌথভাবে তৈরি করেছে সিয়াংআন বায়োমেডিসিন ল্যাবরেটরি, শিয়ামেন বিশ্ববিদ্যালয় এবং ওয়াইনটাইন বায়োফার্মা। এই অনুমোদনের মাধ্যমে চীন যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে উচ্চ ভ্যালেন্সির এইচপিভি ভ্যাকসিনের নিজস্ব সরবরাহের সক্ষমতা অর্জন করল। 2019 সাল থেকে সেকোলিন 9 ভ্যাকসিনটি চীনের বিভিন্ন স্থানে 5টি ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্য দিয়ে গেছে। এই ট্রায়ালগুলোতে 9 থেকে 45 বছর বয়সী 11,000-এরও বেশি সুস্থ স্বেচ্ছাসেবক অংশ নিয়েছিলেন। ট্রায়ালের ফলাফল থেকে দেখা গেছে এই ভ্যাকসিনটি এইচপিভি 16 ও 18 টাইপের বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা প্রদান করে। এছাড়াও এটি এইচপিভি 31, 33, 45, 52 এবং 58 সহ আরও 5টি টাইপের বিরুদ্ধে কার্যকর। 12 মাসের বেশি সময় ধরে স্থায়ী সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রেও এর সুরক্ষার হার 98% বেশি। পাশাপাশি জরায়ুমুখের সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে এটি 100% সুরক্ষা প্রদান করে। বিশেষত 9 থেকে 17 বছর বয়সী নারীদের জন্য মাত্র 2টি ডোজই পর্যাপ্ত অ্যানাক্রম্যতা তৈরি করতে সক্ষম, যা 18 থেকে 26 বছর বয়সী নারীদের 3 ডোজের অ্যানাক্রম্যতার সমতুল্য। 15 থেকে 17 বছর বয়সী নারীদের জন্য এটি বর্তমানে চীনের একমাত্র 2 ডোজ এইচপিভি ভ্যাকসিন। একটি তুলনামূলক গবেষণায় দেখা গেছে এই নতুন ভ্যাকসিনটি সম্পূর্ণ টিকাকরণের পর অন্তত 30 মাস পর্যন্ত আন্তর্জাতিক মানের অনুরূপ পণ্যগুলোর সঙ্গে তুলনীয় অ্যানাক্রম্যতা প্রদান করে। এই গবেষণার ফলাফল দ্য ল্যান্সেট ইনফেকশাস ডিজিজেস জার্নালে প্রকাশ করা হয়েছে। এই নতুন ভ্যাকসিনটি সেই গবেষণা দলেরই সর্বশেষ অর্জন, যারা 2019 সালে চীনের প্রথম নিজস্ব প্রযুক্তিতে তৈরি 2 ভ্যালেন্ট এইচপিভি ভ্যাকসিনও তৈরি করেছিল। 2021 সালে সেই 2 ভ্যালেন্ট এইচপিভি ভ্যাকসিনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রি কোয়ালিফিকেশন লাভ করে এবং এরপর থেকে 21টি দেশের বাজারে এসেছে। WHO-র তথ্য অনুযায়ী 2022 সালে জরায়ুমুখ ক্যান্সার বিশ্বব্যাপী নারীদের মধ্যে 4র্থ সবচেয়ে সাধারণ ক্যান্সার ছিল। এই ক্যান্সার মোকাবেলায় চীনের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে 2024 সালে চীন 13 থেকে 14 বছর বয়সী প্রায় 40% নারীদের জন্য বিনামূল্যে এইচপিভি টিকা দানের ব্যবস্থা করেছে। সেকোলিন 9-এর অনুমোদন নিঃসন্দেহে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং বিশ্বব্যাপী স্বাস্থ্য সুরক্ষায় চীনের অবদানকে আরও শক্তিশালী করবে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। এবার প্রাণ ও প্রকৃতি। চীনের পানির মান চলতি বছরের প্রথমার্ধে উন্নত হয়েছে। দেশ জুড়ে পর্যবেক্ষণকৃত পানির অংশগুলোর 89%কে ভালো হিসেবে চিত্রিত করা হয়েছে, যা গেল বছরের তুলনায় 0.2% পয়েন্ট বেশি। বিস্তারিত চলুন দেখে আসি।
চীনের পানির মান চলতি বছরের প্রথমার্ধে উন্নত হয়েছে। দেশ জুড়ে পর্যবেক্ষণকৃত পানির অংশগুলোর 89%কে ভালো হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা গত বছরের তুলনায় 0.2 পয়েন্ট বেশি। মঙ্গলবার বেইজিংয়ে পরিবেশ ও পরিবেশ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানান। জল, পরিবেশ ও পরিবেশ বিভাগের মহাপরিচালক চিয়াং হুয়া জানান, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ের হিসাব অনুযায়ী পানির মানোন্নয়ন আরও স্পষ্ট, যেখানে গত বছরের তুলনায় 0.4 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, এটি দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ পুনরুদ্ধারে ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন। চলতি বছরের প্রথমার্ধে দেশজুড়ে 89% পৃষ্ঠস্থ পানির অংশের মান ভালো ছিল, যা গত বছরের তুলনায় 0.2 পয়েন্ট বেশি। জানুয়ারি থেকে জুলাইয়ের হিসাবে এই হার আরও বেড়ে 0.4 পয়েন্টে দাঁড়িয়েছে। এটি স্থিতিশীল উন্নতির ইঙ্গিত দেয়। চীনজুড়ে জেলা স্তরের শহরগুলোতে 90%-এরও বেশি কালো ও দুর্গন্ধযুক্ত পানির উৎস দূর করা হয়েছে। চতুর্দশ পঞ্চবার্ষিক পরিকল্পনায় চীন নদী, হ্রদ ও জলাশয়ের সুরক্ষা ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। সরকার পানি দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে মোট 124.5 বিলিয়ন ইউয়ান বরাদ্দ দিয়েছে, যা 6,000-এরও বেশি গুরুত্বপূর্ণ প্রকল্পকে সহায়তা করছে। দেশের 7টি প্রধান নদী অববাহিকা তথা ইয়াংজি নদী, ইয়েলো রিভার, পার্ল নদী, সোংহুয়া নদী, হাইহ ইত্যাদি মিলিয়ে মোট 5,80,000 কিলোমিটার নদী ও হ্রদের তীরভূমি পর্যবেক্ষণ করা হয়েছে। পয়ঃনিষ্কাশন সংস্কারের কাজের অগ্রগতি ইতোমধ্যে 90% অতিক্রম করেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সরকারের এমন প্রচেষ্টার ফলে 2021 থেকে 2024 সালের মধ্যে ইয়াংজি নদী অববাহিকায় মোট 344 প্রজাতির দেশীয় মাছের বিচরণ দেখা গেছে, যা 2017 থেকে 2020 সালের তুলনায় 36টি বেশি। এদিকে দক্ষিণের কুয়াংতং, হংকং, ম্যাকাও, গ্রেটার বে এরিয়ার সামুদ্রিক পরিবেশ 2024 সালে বেশ উন্নত হয়েছে। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের সাউথ চায়না সি ব্যুরো এবং অন্যান্য সরকারি সংস্থা। প্রতিবেদনটিতে গ্রেটার বে এরিয়ার সামুদ্রিক পরিবেশ রক্ষায় গৃহীত যৌথ উদ্যোগগুলোর ধাপে ধাপে সাফল্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, উপসাগরের প্রবাল প্রাচীর ও ম্যানগ্রোভ বনাঞ্চল এখন উৎকৃষ্ট পর্যায়ে রয়েছে। নদীমুখ ও উপসাগরীয় পরিবেশ ব্যবস্থা স্থিতিশীল আছে। এছাড়া চীনা সাদা ডলফিন ও সামুদ্রিক কচ্ছপের মতো বিরল প্রজাতির সামুদ্রিক প্রাণী কার্যকর সুরক্ষার আওতায় রয়েছে। গ্রেটার বে এরিয়ার নদী ও সমুদ্র রক্ষার দায়িত্বপ্রাপ্ত পরিবেশ সংস্থাগুলোর কার্যক্রমও জোরদার হয়েছে। এই উদ্যোগে রয়েছে সামুদ্রিক পরিবেশ জরিপ ও গবেষণা পরিচালনা, ব্যবস্থাপনা নীতিমালা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নয়ন এবং পুনরুদ্ধার প্রকল্প এগিয়ে নেওয়া। এসব পদক্ষেপের লক্ষ্য হল সামুদ্রিক শাসন ব্যবস্থার একটি নতুন যৌথ মডেল গড়ে তোলা। বায়ুদূষণ নিয়ন্ত্রণেও সাম্প্রতিক দশকে অনবদ্য অগ্রগতি দেখিয়েছে চীন, যার প্রশংসা করেছে স্বয়ং জাতিসংঘ। সম্প্রতি জাতিসংঘ পরিবেশ কর্মসূচি চায়না অফিস আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘের চীনে আবাসিক সমন্বয়ক সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, একসময় বিশ্বের দূষিত শহরগুলোর একটি ছিল বেইজিং, এখন সেটি পরিচ্ছন্ন। বাতাসের গুণমানে বিশ্বে রীতিমতো আদর্শে পরিণত হয়েছে। চীন সঠিক নীতিমালা নিয়েছিল এবং সমাজ, বেসরকারি খাত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সহ যেসব কোম্পানি দূষণ ঘটাচ্ছিল তাদের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলা হয়েছে। এখানে সবাই একটি সাধারণ লক্ষ্য তথা শিশু, প্রাপ্তবয়স্ক সহ সবার জন্য উন্নত পরিবেশের স্বার্থে একজোট হয়েছে। তাই বেইজিং এখন একটি সফল মডেল হিসেবে বাকিদের চেয়ে আলাদা। গত এক দশকে চীনের জিডিপি 69% বেড়েছে, অথচ একই সময়ে বাতাসে দূষণ সৃষ্টিকারী PM 2.5 মাত্রা 57% কমেছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি চীনের বায়ুমানের এই ব্যাপক উন্নতি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে।
তামান্না জেনিফার, সিএমজি বাংলা। চীনের নেতৃত্বে শুরু হয়েছে গ্লোবাল হাদাল এক্সপ্লোরেশন প্রোগ্রাম, যা বিশ্বের গভীরতম সমুদ্র অঞ্চল অধ্যয়নের জন্য আন্তর্জাতিক সহযোগিতার বড় উদ্যোগ। চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের নেতৃত্বে 10টিরও বেশি দেশের বিজ্ঞানীরা অংশ নেন এই প্রোগ্রামে, যেখানে সমুদ্রপৃষ্ঠ থেকে 6,000 থেকে 11,000 মিটার গভীরে প্রবেশ করে নানান পরীক্ষা নিরীক্ষা ও নমুনা সংগ্রহ করা হয়। সমুদ্রের সবচেয়ে গভীরের যে রহস্যময় অঞ্চল তাকে বলা হয় হাদাল অঞ্চল। বিজ্ঞানীদের সবসময় কৌতূহল থাকে এই অঞ্চলকে ঘিরে। কি হয় এখানে, কারা থাকে এখানে, কেমন এখানকার বাস্তুতন্ত্র। সম্প্রতি এমন একটি অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয় চীনের দ্বীপপ্রদেশ হাইনানের সানিয়া শহরে। গ্লোবাল হাদাল এক্সপ্লোরেশন প্রোগ্রাম নামের এই অনুসন্ধান প্রোগ্রামে এখানকার হাদাল অঞ্চলে সমুদ্র পৃষ্ঠের প্রায় 6,000 থেকে 11,000 মিটার গভীরে প্রবেশ করে বৈজ্ঞানিকভাবে অনুসন্ধান পরিচালনা করা হয়। এই অনুসন্ধানের নেতৃত্ব দেয় চীনের চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের গভীর সমুদ্র বিজ্ঞান ও প্রকৌশল ইনস্টিটিউট। এই কর্মসূচিতে নিউজিল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, চিলি সহ 10টিরও বেশি দেশের গবেষণা প্রতিষ্ঠান অংশ নেয়। গ্লোবাল হাদাল এক্সপ্লোরেশন প্রোগ্রামের প্রধান উদ্দেশ্য হল হাদাল বিজ্ঞানের এখন পর্যন্ত চলে আসা খণ্ডিত প্রচেষ্টা থেকে সরে এসে একটি সমন্বিত ও পদ্ধতিগত অনুসন্ধানের দিকে অগ্রসর হওয়া, যার মাধ্যমে গভীর সমুদ্রের বাস্তুতন্ত্রের বৈজ্ঞানিক বোঝাপড়াকে একটি নতুন রূপ দেওয়া। কর্মসূচির কেন্দ্রবিন্দুতে রয়েছে চীনের উন্নত মানের সাবমেরিন ফেওন-তো 6, যা সমুদ্রের গভীরে প্রবেশ করে উচ্চ মানের নমুনা সংগ্রহ করতে পারে এবং ইন সিতু পরীক্ষা করতে পারে। চিলির অধ্যাপক ওসভালদো উল্লোয়া এবং নিউজিল্যান্ডের সামুদ্রিক বিজ্ঞানী ড্যানিয়েল লেডুক এই চীনা সাবমেরিনের ভূয়সী প্রশংসা করেন। এটি একটি বিশাল সুযোগ। এই প্রোগ্রামের অংশ হওয়া আমাদের জন্য সত্যিই সম্মানের। আমাদের সামনে আছে আতাকামা ট্রেন্স, যা 8,000 মিটারেরও বেশি গভীর। পৃথিবীতে মাত্র 2টি সাবমেরিন আছে যা এই ট্রেন্সের সবচেয়ে গভীরে যেতে সক্ষম। আমি 2022 সালে লিমিটিং ফ্যাক্টর নামের একটি মার্কিন সাবমেরিনে গিয়েছিলাম, কিন্তু সেটা গভীরে যেতে পারলেও পরীক্ষা নিরীক্ষা করতে পারত না। কিন্তু চীনের এই সাবমেরিন অনেক বেশি উন্নত, কারণ এটির মাধ্যমে আমরা পরীক্ষা নিরীক্ষা এবং নমুনা সংগ্রহ করতে পারি। তাই এটি আমাদের জন্য একটি অসাধারণ প্ল্যাটফর্ম। হাদাল বিজ্ঞানের জন্য এই সাবমেরিন একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে। ফেনতৌ 6 ডাইভিং ক্ষমতা অসাধারণ। এই চীনা প্রযুক্তি বর্তমানে আর কারো কাছে নেই, তাই আমরা যে গবেষণাটি করেছি তা অন্য কোথাও করার সুযোগ নেই। আমি যখনই আমার সহকর্মীদের এই সাবমেরিনে থাকার কথা বলি, তখনই সবাই বেশ আগ্রহী হয়ে ওঠে। চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস প্রথম 2022 সালে এই উদ্যোগের প্রস্তাব করে। তারপর থেকে এটি 10টি দেশের 145 জন বিজ্ঞানীকে যৌথ আন্তর্জাতিক গবেষণা কাজে আগ্রহী করে তোলে। তারা বিশ্বের 9টি হাদাল ট্রেঞ্চে 6,000 মিটারেরও বেশি গভীরে প্রবেশ করে গুরুত্বপূর্ণ নানান তথ্য সংগ্রহ করেন। চলতি বছরের জুন মাসে এই প্রোগ্রামটি জাতিসংঘের টেকসই উন্নয়নের জন্য মহাসাগর বিজ্ঞানের দশকের নির্বাহী পরিকল্পনা দলের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন লাভ করেছে। ফলে এটি এখন আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের মহাসাগর দশক কর্মকাণ্ডে পরিণত হয়েছে। গ্লোবাল হাদাল এক্সপ্লোরেশন প্রোগ্রামের মাধ্যমে চীনের নেতৃত্বে আন্তর্জাতিক বৈজ্ঞানিক দল হাদাল সমুদ্রের গভীরতম রহস্য ও বাস্তুতন্ত্র সম্পর্কে তাদের জানার ভাণ্ডার আরও বৃদ্ধি করবে। এটি ভবিষ্যতের মহাসাগর গবেষণার জন্য একটি মাইল ফলক হিসেবে কাজ করবে এবং বিশ্বের গভীরতম অংশ সম্পর্কে মানুষের জানার আগ্রহকে আরও বাড়িয়ে তুলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। ভূত উদ্ভিদ
ঘন অন্ধকার জঙ্গলে এরা থাকে। বছরে মাত্র 40 দিন এরা মাটির উপরে মাথা তোলে। দেখতে বেশ স্বচ্ছ ও সাদা। এরা মূলত উচ্চ ছাউনির ঘনত্ব, উচ্চ আর্দ্রতা এবং গভীর হিউমাস স্তরে জন্ম নেয়। পরিবেশবিদদের মতে পরিবেশের মান অনেক বেশি ভালো থাকলেই দেখা যায় এই উদ্ভিদের। চীনে কিভাবে পাওয়া গেল এই ভূত উদ্ভিদ, চলুন শুনে আসি। চীনের একদল গ্রামবাসী তাদের স্থানীয় বনে হঠাৎ একদিন 20টিরও বেশি অদ্ভুত উদ্ভিদ খুঁজে পান। এই উদ্ভিদগুলো ছিল সম্পূর্ণ সাদা এবং স্বচ্ছ। গ্রামবাসীরা দ্রুত এই রহস্যময় উদ্ভিদটির পরিচয় জানার জন্য যোগাযোগ করেন কাউন্টির বন বিভাগের সাথে। এরপর কাউন্টি কর্তৃপক্ষ তাদেরকে জানান এই উদ্ভিদের নাম ঘোস্ট প্লান্ট বা ভূত উদ্ভিদ, যা চীনের একটি বিরল প্রজাতি। উত্তর পশ্চিম চীনের শানসি প্রদেশের ছেনফিং কাউন্টির চেংকুয়ান শহরে মূলত এই ঘটনাটি ঘটে। ছেনপিং কাউন্টি বন বিভাগের একজন কর্মী লি চিয়ানচুন বলেন, এই উদ্ভিদটি এরিকাসি পরিবারের একটি ভেষজ বহুবর্ষজীবী স্যাপ্রোফাইট এবং অর্কিড নয়। এটি মূলত পরিবেশের মান অনেক বেশি ভালো থাকলেই দেখা যায়। 2013 সালে এটিকে চীনের জীববৈচিত্র্যের লাল তালিকায় অর্থাৎ জাতীয় স্তরের প্রায় হুমকির মুখে থাকা প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করা হয়। ভূত উদ্ভিদ বছরে মাত্র 40 দিনের জন্য মাটির উপরে মাথা তোলে এবং এটি কেবল সেই সব ঘন অন্ধকার বনে জন্মায় যেখানে উচ্চ ছাউনির ঘনত্ব, উচ্চ আর্দ্রতা এবং গভীর হিউমাস স্তর বিদ্যমান থাকে। পরিবেশবিদদের মতে শানসিতে এই ধরনের প্রজাতির সন্ধান পাওয়া মানে এখানকার বনভূমি সংরক্ষণ প্রচেষ্টার একটি সফল প্রতিফলন। চীনে সম্প্রতি আবিষ্কৃত হয়েছে এক বিরল পোকা, যাকে বলা হয় পোকামাকড়ের জগতের জায়ান্ট পান্ডা। উজ্জ্বল রঙের এই পোকাটির নাম চেইরোটোনাস জানসনি। এই প্রজাতি টিকে থাকতে প্রয়োজন হয় সমৃদ্ধ বনভূমি, দূষণমুক্ত বাতাস এবং পরিষ্কার জলের উৎস। ঐতিহাসিকভাবে এই পোকার প্রধান আবাস ছিল দক্ষিণ চীনের ফুজিয়ান ও কুয়াংতুং প্রদেশে। তবে সম্প্রতি এটি আবিষ্কৃত হয়েছে উত্তর পশ্চিম চীনের শানসি প্রদেশের হানচং শহরের ছেনপা কাউন্টিতে। এখানে এই পোকার উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ 1982 সালে একে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। এরপর দীর্ঘ 22 বছর পর এটি আবার দেখা যায় চিয়াংশি প্রদেশে। পরবর্তীতে 2020 সালে হানচংয়ের ইয়াং কাউন্টিতে একটি মৃত নমুনা পাওয়া গিয়েছিল। আর এবার ছেনপা কাউন্টিতে জীবন্ত এই পোকাটি আবিষ্কৃত হওয়ায় এর সংরক্ষণের গুরুত্ব আরও বেড়ে গেছে। দর্শক, সামনে অপেক্ষা করছে আরও বহু বিষয়, আরও না বলা কথা। আজকের মতো এইটুকুই। আবার ফিরে আসবো আগামী সপ্তাহে প্রাণ, প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতির। ধন্যবাদ।